কথা, একটি বাক্য আমরা প্রায়শই বলে থাকি, সি সামথিং সেই সামথিং। আপনি কিছু দেখছেন, আপনি বলেন। আমরা কমিউনিটির কে কোথায় আছে এটা বড় ব্যাপার না, আপনি 911 কল দেন। গেমিংয়ের ক্ষেত্রে শিক্ষামূলক গেম থাকতে পারে, এখানে মানুষ মারার গেম থাকবে কেন? এই জিনিসটা আমার কখনো বোধগম্য, আমি জীবনে খেলিও নাই। এবং এই জিনিসটা একজন মানুষকে মারার ভিডিও আমি কেন দেখাবো আমার কোমলমতি শিশুদেরকে? দর্শক, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটি অংশ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করে যাচ্ছে। ফলে প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন। সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আরটিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসেতে। আপনাদের সঙ্গে আছি পুরো সময় জুড়ে আমি মাসুক সিদ্দিক, এবং আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগান ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার এবং শহীদ নেসা হোম কেয়ারের সিইও জনাব সুমন কবির। স্বাগতম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ মাসিক ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, এবং আপনাকে পেয়ে আজকে তো আমার মনটা ভালো হয়ে গেছে। এবারের সফরটা একটু অল্প সময়ের জন্য, কিন্তু আমি বলবো যে মাঝে মাঝে অল্প সময় হলেও সময়টা মনে ধরে থাকে। এরকম বেশ কিছু ঘটনা হয়তো বা আছে। কোথায় কোথায় গেলেন, কি কি করলেন? এবারের সফরটা আসলে আমি আরো 3টা দেশের পরে বাংলাদেশে আসি, ওইভাবেই সফরটা সেট করার। কোথায় কোথায় গিয়েছিলেন? আমাদের সফরটা শুরু হয় ফিলিপিন থেকে, তারপরে অ্যাকচুয়ালি মাই ব্যাড, ফিলিপিন থেকে না, চায়না থেকে, তারপরে ফিলিপিন, তারপরে ভিয়েতনাম থেকে আমরা আসলাম বাংলাদেশে। 12 দিনের একটা সফর ছিল ওই 3 দেশে, আর বাংলাদেশে প্রায় 12 দিনের মতোই অন অ্যান্ড অফ। সো বাংলাদেশে এইবারকার একটা স্পেশাল ইভেন্টের জন্য আসা। আমাদের সিলেটের ফেঞ্চুগঞ্জের গিলাছড়ার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে 7ম শ্রেণী পর্যন্ত আমি পড়ি। ওই উচ্চ বিদ্যালয়ের 65 বছর পূর্তি উপলক্ষে এই যে পুনর্মিলনী এবং যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, ওই অনুষ্ঠানের জন্যই আসা। বাবা, কেমন ছিল অনুষ্ঠান আয়োজন? অসাধারণ, মোর দেন এক্সপেকটেশন অ্যাকচুয়ালি আমি বলবো। আমরা ওই গ্রামে অ্যাকচুয়ালি প্রায় 32 জনের মতো প্রবাসী অবস্থান করি একই সময়ে। এটা ছিল আমার মতে একটা রেকর্ড, এবং একই অনুষ্ঠানের জন্য। এবং খুবই আবেগঘন মুহূর্ত ছিল। প্রত্যেকটা ব্যাচের সতীর্থরা একত্রিত হতে পেরেছিল। খুব ভালো একটা উৎসব পরিবেশ ছিল আমাদের গ্রামে। আচ্ছা, বাংলাদেশি আমেরিকান হওয়ার ফলে বাংলার সংস্কৃতি বা কালচার কিভাবে আসলে আপনাকে যুক্তরাষ্ট্রের সংস্কৃতির সাথে প্রভাবিত করেছে, এবং একই সাথে এই জিনিসটা আসলে ওই জায়গাতেও আপনার চর্চার জায়গায়, বা হয় না সংস্কৃতি প্রেমী বা সংস্কৃতি কর্মী, দুটোর মধ্যে তো একটা পার্থক্য আছে। আপনি নিশ্চয়ই সংস্কৃতি প্রেমী, সেই জায়গা থেকেও আসলে কিভাবে প্রভাবিত করছে? সো আমরা যুক্তরাষ্ট্রে, আপনি হয়তো অলরেডি জানেন, আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান বামের 2 দুর্বাকার সেক্রেটারি, এখন বামের উপদেষ্টা হিসেবে আমি কাজ করছি। সো সেই জন্য বাংলাদেশের সংস্কৃতি এবং কৃষ্টি কালচার এবং যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোর সাথে আমি সরাসরি জড়িত। সো আমাদের প্রথম যখন আমি আমেরিকাতে যাই 2008-এ, তখন আমাদের সংস্কৃতি এবং আমাদের যে বাংলাদেশি আমেরিকান যে পপুলেশন ছিল আর এখনকার পপুলেশন বিস্তর ব্যবধান। আমরা অনেক বাংলাদেশি আমেরিকান পপুলেশন এখন মিশিগানে অবস্থান করছেন। তো সেই সুবাদে আমরা আমাদের সংস্কৃতি এবং কালচারটা আমেরিকানদের মধ্যে পৌঁছে দিতে পারছি, এবং তারা পরিচিত হচ্ছে এবং মোর এডুকেটেড হচ্ছে আমাদের কালচার এবং সংস্কৃতি সম্পর্কে। যদি পরবর্তী প্রজন্মের কথা জিজ্ঞেস করি, তারা অন্য দেশের মানুষ, অন্য দেশের কালচারকে অবশ্যই তারা রেসপেক্ট করে। পরবর্তী প্রজন্ম আসলে এই সংস্কৃতিটাকে কিভাবে নিচ্ছে? আমার মনে হয় ভালোভাবেই। সো প্রত্যেক সংস্কৃতিতে আমার মতে ভালো খারাপ 2 দিকই আছে। আমরা ওই মাপকাঠিটা আমরা নিব, কে কোন জিনিসে বিশ্বাস করি, কোন এই যে ধর্মীয় বিশ্বাস বলেন, সামাজিক মূল্যবোধ বলেন, পারিবারিক শিক্ষা বলেন। তো সেই ক্ষেত্রে সংস্কৃতির কোন অংশটা আসলে আমরা যে ট্রেন্ডের দিকে গিয়েই আমি ওইটা ফলো করলাম, ওইটা না করে কোন অংশটা আসলে আমার ভবিষ্যৎ প্রজন্মকে পজিটিভ কিছু দিবে, ওই দিকটা আমাদের দেখা উচিত। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে সামাজিক অবস্থা বা পারিবারিক অবস্থা, আমি মনে করব অনেক ক্ষেত্রে আমরা এটা যদি দিতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, পারিবারিক দিক থেকে যখন আমরা একটা সিনিয়র সিটিজেন হই, তখন আমার মনে হয় ওয়েস্টার্ন কালচার থেকে আমাদের কালচার এখনো আমরা রিচ আছি। আচ্ছা, তো এটা আমরা দেওয়ার চেষ্টা করছি। সুমন ভাই, আপনার সাথে যত কথা বলি আমরা মুগ্ধ হই, কারণ আপনি এত ডাউন টু আর্থ এবং এত বিনয়ের সাথে সবকিছু আসলে ফেস করেন। খুবই ভালো লাগে বিষয়টা, এবং সত্যি শেখার আছে এই জায়গাগুলো থেকে।
আমরা যেমনটা আপনার সম্পর্কে জানি যে আপনি শহীদ নেসা হোম কেয়ারের সিইও হিসেবে কাজ করছেন। এই যে বাংলাদেশী হিসেবে বাংলাদেশি কমিউনিটি স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে আপনার ভবিষ্যতের কোনো পরিকল্পনা আছে? স্বাস্থ্যসেবা আমরা শহীদনেসা হোম কেয়ার আমাদের কাজ হচ্ছে যে নন মেডিকেল সোর্স সার্ভিস, সরাসরি মেডিকেল ফিল্ডের যেই সেবাগুলো দেওয়া হয় আমরা যদিও দেই না, কিন্তু এরপরেও স্বাস্থ্যগত ব্যাপারটা আমাদের এই কেয়ার সার্ভিসের মধ্যে চলে আসে, যেহেতু আমরা সিনিয়র সিটিজেনকে টেক কেয়ার করি, আমরা কেয়ার গিভার প্রোভাইড করি। সো সেই ক্ষেত্রে আমাদের শহীদনেসা হোম কেয়ার আমাদের মোটো হচ্ছে যে আপনারা আমাদের কাছে আসবেন না, প্রয়োজন হলে আমরা আপনাদের কাছে যাব, যেহেতু আমরা সিনিয়র সিটিজেনকে টেক কেয়ার করছি। ওনাদের অনেকে ড্রাইভ করতে পারেন না, অনেককে ভেরি ইনকনভিনিয়েন্ট ফর দেম টু কাম টু আওয়ার অফিস। সো আমরা সেই ক্ষেত্রে আমাদের অফিসের লোকজনদেরকে তাদের বাসায় পাঠিয়ে দিই এবং তাদের স্বাস্থ্যের কোনো অবনতি হলে ওইখান থেকে আমরা চিকিৎসককে কল দেয়া বা অ্যাপয়েন্টমেন্ট করে দেয়, এগুলো আমরা করে থাকি। সো আমরা আমাদের ডেডিকেটেড কর্মীরা এই যে স্বাস্থ্যের দিক, আমাদের ক্লায়েন্টের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখেন এবং সাহায্য করার চেষ্টা করেন সর্বোপরি। আচ্ছা, এটা তো বর্তমান সময়ে করছেন, ভবিষ্যতের পরিকল্পনাগুলো একটু শুনি। ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে যে আমার এই যে শহীদনেসা হোম কেয়ার যেটা আছে, এটাকে আমরা যেমন প্রত্যেকটা ব্যবসার যেমন একটা ভিশন থাকে, শুরুতে হচ্ছে যে আপনার একটা ভিশন, কোন জায়গায় আপনি থেকে শুরু করবেন, কোন জায়গায় যাবেন। সো ভিশন দিয়ে আমাদের শুরু, আলহামদুলিল্লাহ আমরা এখন মোটামুটি এক্সপান্ড হচ্ছি, বড় হচ্ছি। সো ওই ক্ষেত্রে আমাদের কমিউনিটির, স্পেশালি বাংলাদেশি আমেরিকান কমিউনিটির যারা সিনিয়ররা আছেন, তাদের জন্য আমি রিহ্যাব সেন্টার, আমার শহীদনেসা হোম কেয়ার থেকে রিহ্যাব সেন্টার করার একটা ইচ্ছা আছে এবং প্রসেসিংয়ের দিকে আমরা এগোচ্ছি। অবশ্যই আগাম শুভকামনা আমাদের সকলের তরফ থেকে, আরটিভির তরফ থেকে। আমরা যতদূর আপনাকে জানি যে আপনি যুক্তরাষ্ট্রের ক্রাইম কমিশনের সদস্য হিসেবেও কাজ করছেন। অতি সম্প্রতি মিশিগানের বিভিন্ন অঙ্গরাজ্যে যে গুলির ঘটনা বা অপরাধমূলক কর্মকাণ্ড যে বেড়ে গেছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? সো এই ব্যাপার নিয়ে মাসুক ভাই, আপনি যদি মনে থাকে, আপনার অবশ্যই মনে থাকবে, জি, জি, জি। আমরা গত অনুষ্ঠানে কথা বলেছিলাম এই একটা জিনিস, আমি ক্রাইম কমিশনে আছি এবং এইটা আমার প্যাশন এই দিক দিয়ে যে আমাকে আসলে গান ভায়োলেন্সটা, আমেরিকার গান ভায়োলেন্সটা খুবই নাড়া দেয়, যে আমরা 30 সেকেন্ডের ব্যবধানে এই একটা গান দিয়ে একজন মানুষের জীবনকে শেষ করে দিতে পারি। একদম। সেই জায়গায় যদি গানটা আমার হাতে না থাকতো, বড় জোর আমি হয়তো একটা থাপ্পড় দিতাম বা একটা ঘুষি দিতাম, আমার প্রাণহানি হতো না। সো এই যে আমেরিকার গান যে বাই করার যে প্রসেসটা এত সহজ, যে কোনো একটা পণ্য ক্রয়ের মতোই এই প্রসেসটা বেসিক্যালি যদি আপনি অ্যানালাইজ করে দেখেন। তো সেই জন্য যেমনটি আমি বলছিলাম, কোনো যে বিধিনিষেধ নেই। বিধিনিষেধ খুবই কম, আপনি খুবই সহজভাবে আপনার একটা আইডি থাকলে, এবং আরেকটা খুবই বিপজ্জনক একটা দিক হচ্ছে যে আপনার 18 হওয়ার আগেও আপনি গান কিনতে পারবেন কিন্তু ক্যারি করতে পারবেন। তো সেটা হচ্ছে যে আপনাকে হাতে একটা জিনিস দেয়া, তখন তো আপনার টিনেজ বয়স, একদম, একদম। তোকে বাধা তো মানবে না। সো এই যে আপনি ক্যারি করতে পারবেন, এই গানটা আসলে কিন্তু একটা কৌতুকের মতো আমার কাছে মনে হয়। সো এই যে সহজলভ্যতা গানের যে, সো সেই ক্ষেত্রে আমি প্রায়শই যে বলে থাকি যে স্পেশালি ওয়েস্টার্ন কালচারের মানুষ আমরা বেশিরভাগই লোকজন একাকী থাকে। তো একাকী, নিঃসঙ্গতা, মানসিক অসুস্থতা দুইটা পাশাপাশি অবস্থান করে। তো সেই ক্ষেত্রে আমি যখন সুস্থ আছি, গানটা নিলাম, আমি 6 মাস 1 বছর পরে যে অসুস্থ আছি, এইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে আবার যে গান আপনার কাছে রাখবেন, এই ধরনের কোনো একটা প্রসেস হয় না, করাও হয় না। তো সেই ক্ষেত্রে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি। আমার হাতে গান আছে যেটা প্রায়শই হয়ে থাকে। আমি একটা এলিমেন্টারি স্কুলে গেলাম, আমি কোনো একটা বড় ক্রাউডে গেলাম, তারপরে এই যে গেমিং যে ইয়াটা আছে, ওইখানে প্রতিনিয়তই দেখানো হচ্ছে বাচ্চাদেরকে আপনি কীভাবে মানুষকে মারবেন, কোন দরজা দিয়ে গেলে কুইকলি বেশি লোকজনকে হত্যা করে বের হতে পারবেন। এইরকম তো ইনসিডেন্ট হয়েছে, গেমের স্টাইলে লোকজনকে হত্যা করা হয়েছে। সে এই যে আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ সৃষ্টি করে দেওয়া হয়েছে, হাতে গান আমার স্ক্রিনে আছে, কিভাবে মানুষকে খুন করতে হয়, 2-4 মিলে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, সেটা খুবই দুঃখজনক এবং মারাত্মক। একদম, পাশাপাশি আমাদের নেতৃত্ব একটা বড় ব্যাপার। নেতৃত্ব থেকে আমরা পজিটিভ নিতে পারি, নেগেটিভ কিছু যদি নেতৃত্ব থেকে আসে, এটা বড় একটা ব্যাপার, মানুষ কিন্তু ফলো করে। সো এটা থেকে উস্কানি বাড়ে। আচ্ছা, আপনি গেমসের কথা বলছিলেন। আসলে বর্তমান সময়টাই তো আসলে ইনফরমেশন টেকনোলজির যুগ। এই যুগে আসলে গেমসকে বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু এখানে পরিবর্তন করা মনে হয় খুব কঠিনও নয়। যে কি ধরনের গেমস হতে পারে যেটা সমাজের বা বিশেষ করে শিশু কিশোরদের জন্যই তো গেমসগুলো তৈরি হয়, সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে কোনো বিধিনিষেধ আসা জরুরি? অবশ্যই জরুরি। আমরা যেমনটি আমি
প্রায় 10 বছর আগে আমি আমার এক বন্ধু টিচার, তার সাথে আমার কথা হচ্ছিল, তখন আমরা ওইটাই আমাদের আলোচনায় উঠে এসেছিল যে আমরা আসলে ধারণা করছি কোনো একটা সময় প্রেসক্রিপশনের মতো স্ক্রিন টাইমকে দেয়া হবে যে এই সময় থেকে এই সময় বাচ্চা এই যে মাল্টিমিডিয়া থাকতে পারবে, হুইচ এইটা এখন বিভিন্ন স্কুল থেকে সাজেস্ট করা হচ্ছে। এটা আমাদের সৃষ্ট একটা সমস্যা, আমরাই সৃষ্টি করেছি, এখন আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি, হুইচ ইজ রিয়েলি টাফ রাইট নাও। অ্যান্ড যখন এই যে গেমিং বলেন বা গান ভায়োলেন্স বলেন, এইটার বিহাইন্ডে বড় একটা জিনিস যেটা কাজ করে যে অর্থ, ব্যবসা, এবং অর্থ এবং নৈতিকতা, এই তিনটা দূরে সরে যায় কোনো একটা ক্ষেত্রে যখন অর্থ খুব বড় আকারে একটা রোল প্লে করে। তো সেই ক্ষেত্রে গেমিংয়ের ইন্ডাস্ট্রিটা এমন জায়গায় গিয়েছে যে কেউ একজন যদি আসেন এইটার প্রতিহত করার বা কোনো একটা করার, তখন টাকা বেশি হলে কোনো একটা ইন্ডাস্ট্রি যেমনটি করে যে বিভিন্ন ভাবে প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু আমি মনে করি এখন সময় এসেছে এইটা আইনিভাবে কোনো একটা আইন করে, স্পেশালি আপনি যখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে থাকেন, আমি বাচ্চাদেরকে আমি খেয়াল করেছি, আপনি দেশেও খেয়াল করবেন, কোনো একটা বাচ্চা খুব বেশি সময় যদি মাল্টিমিডিয়া বা একটা ট্যাবলেট নিয়ে থাকে, তাকে যখন ওই জগৎ থেকে আপনি নিয়ে আসবেন, সে কিন্তু খুবই ক্ষিপ্ত হয়, খুবই রাগান্বিত হয়, এবং এই যে রিয়েল ওয়ার্ল্ডে আসতে তার বড় একটা সময় লাগে কানেক্ট হতে। অনেক সময় তো ভাইয়া এমনও দেখা যায় যে বাচ্চাকে ট্যাব দিয়ে খাওয়াচ্ছি, বাচ্চা ট্যাব না দিলে আর খাচ্ছে না, কান্নাকাটিটা আরো বেশি করছে, যদিও সেই বাচ্চাটার হয়তোবা এত কিছু বোঝার মতো বয়সটাও হয়নি, তারপরেও এটা হচ্ছে। এটা আমরা করছি, এই যে আমরা বাচ্চাকে যদি ট্যাব দিব, আমরা বাচ্চার হাতে আপেল দিলে আপেল খাবে, এইটাই আর কি। সো আমরা আপেল গাছ রোপণ করে ওইখান থেকে আঙ্গুর আমরা আশা করতে পারি না, এরকম একটা ব্যাপার। সো আমরা শুরু থেকেই আমরা অলস হয়ে যাচ্ছি যে আমার বাচ্চাকে আমি অন্যভাবে খাওয়াবো না, ট্যাব দিয়ে খাওয়াবো। এই যে ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে সরে আনতে হবে আমাদের এই প্রজন্মকে। যেমন গেমিংয়ে, যেমনটি বললাম যে গেমিংয়ের ক্ষেত্রে শিক্ষামূলক গেম থাকতে পারে, এখানে মানুষ মারার গেম থাকবে কেন? এই জিনিসটা আমার কখনো বোধগম্য, আমি জীবনে খেলিও নাই, এবং এই জিনিসটা একজন মানুষকে মারার ভিডিও আমি কেন দেখাবো আমার কোমলমতি শিশুদেরকে? এই জিনিসটা আমার পুরো দ্বিমত। আপনার সাথে একদমই একমত আমরা সবাই, এবং একই সাথে আপনার কাছে জানতে চাইবো যে অপরাধ দমনে আপনি যেমনটা বলছিলেন যে পরিবার থেকে সচেতন হতে হবে, একই সাথে সমাজেরও কিছু দায়িত্ব রয়েছে, এবং আমরা যদি কমিউনিটির কথাই বলি, আপনি যেহেতু দেশের বাইরে থাকেন, কমিউনিটির প্রভাবটা আসলে কি ধরনের হতে পারে? অপরাধ দমনে তো ডেফিনেটলি ওই যে আমাদের আমেরিকায় স্পেশালি আমি ক্রাইম কমিশনের সাথে আছি, সেই জন্য আমরা প্রায়শই একটি একটি বাক্য আমরা প্রায়শই বলে থাকি, সি সামথিং সেই সামথিং। আপনি কিছু দেখছেন, আপনি বলেন। আপনি কোথাও কোনো অসঙ্গতি দেখলে আপনি 911 কল দেন। যেমন আমরা এই যে একটা ক্যাম্পেইন হয় আমাদের সিটি অফ ওয়ারেন থেকে, একটা খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে যে কমিউনিটি পুলিশ ওয়াক। আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে এবং আমাদের ক্রাইম কমিশন থেকে, এবং প্রায়শই আমাদের সিটি মেয়র, কাউন্সিলম্যান সহ তারাও যোগ দেন আমাদের সাথে। আমরা দৌড়ে গিয়ে নক করি, এবং সেই এরিয়াগুলোকে আমরা টার্গেট করি যেই এরিয়া থেকে খুব কম 911 ফোন কল যায়। সো আমরা নক করে গিয়ে বলি যে আপনি ঠিক আছেন তো? 911 ফোন কল শুধু খুব বড় বিপদের জন্য না, আপনি ছোট বিপদেও কল করতে পারেন, আমরা ডাইভার্ট করবো এটা ওই ডিপার্টমেন্টে। সো আপনারা কিছু দেখবেন, কোনো সন্দেহজনক কিছু দেখলেই যদি আমরা অথরিটিকে জানাই, এটা বড় একটা কাজ হবে কমিউনিটির পক্ষ থেকে সমাজে এই যে অপরাধ প্রতিহত করার জন্য। ভাইয়া, আপনি 911-এর কথা বলছিলেন যে ছোটোখাটো যে কোনো কিছু বা সন্দেহজনক যে কোনো কিছু দেখলেই 911-এ কল দেওয়া হয়, এটাও কিন্তু একটা সামাজিক সচেতনতাই আমি বলবো। কেমন সাড়া পাচ্ছেন আপনারা? আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। সেই সাথে আমাদের ওই লিফলেটে 911 ছাড়াও নন ইমার্জেন্সি কিছু ফোন নাম্বার দেওয়া হচ্ছে, যে আপনি যদি মনে করেন, যেমন ডোমেস্টিক ভায়োলেন্সের একটা ক্যাম্পেইন আমরা শুরু করেছি, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো সেইটাতে আমরা লিফলেটে নন ইমার্জেন্সি যে ফোন নাম্বার, যেমন ডোমেস্টিক ভায়োলেন্সের যদি কেউ শিকার হন, এবং আপনি যদি দেখেন ডোমেস্টিক ভায়োলেন্স আপনার বন্ধু, আপনার ভাই বা আপনার পরিবারের আশেপাশে কেউ করছে, আপনিও কল দিতে পারেন। কল দিয়ে এইটাকে খুব বড় ধরনের একটা সহিংসতা পৌঁছার আগে এইটাকে থামাতে পারেন। তো সেইভাবে 911 সহ নন ইমার্জেন্সি যে নাম্বারগুলো আছে, আমরা কমিউনিটির এবং ওয়ার্ল্ড সিটিজেন হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের আশেপাশে কিছু অসঙ্গতি দেখলে আমরা এটা জানাই, আমার সমাজে অপরাধ প্রতিরোধে একটা বড় ভূমিকা পালন করবে। কারণ সার্ভেইলেন্স এইটা সম্ভব না, কোনো দেশেই সম্ভব না আপনার প্রত্যেকটা স্ট্রিটে, প্রত্যেকটা বাসার সামনে পুলিশ দেয়া। তো সেই ক্ষেত্রে আমাদের সামাজিক দায়িত্ব থেকে আমরা এটা করলে অপরাধ অনেকটা কমে যাবে। একদমই, আমরাও তাই আশা করি। ভাইয়া, অতি সম্প্রতি যেটা দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে
ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে অনেকেই বেশ অনেক কথা বলছে এবং একটা অনাস্থা প্রকাশ করছে, একটা কষ্ট প্রকাশ করছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ডেফিনেটলি স্পেশালি আমরা যারা বাংলাদেশি বংশোদ্ভূত, আমরা তৃতীয় বিশ্বের একটা দেশ, সো এবং ডেন্সলি পপুলেটেড একটা কান্ট্রি, সো আমাদের প্রবাসী রেমিটেন্স আমাদের জন্য বড় একটা আশীর্বাদ স্বরূপ আমি বলবো। সো সেই ক্ষেত্রে আমাদের প্রবাসে যাওয়া যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে আমি বলবো, স্পেশালি ট্রাম্প প্রশাসন আসার পর থেকে, সো এইটা আমাদের জন্য সুখকর কিছু না, আমাদের কারোর জন্য সুখকর কিছু না। আমাদের অনেকের আছে পরিবারের যে ফ্যামিলি ভিসা যেগুলো অ্যাপ্লাই করা হয়, এইগুলাতেও ভিসা আগে যেই সময়ের ভিতরে দেয়া হতো, এই সময়টা অনেক বেশি সময় এখন লাগছে। ইভেন স্পাউস ভিসা সহ অন্যান্য যে ভিসাগুলো আছে, এগুলা আগের যে নিয়মে বা যে সময়ে হতো এই সময়ে হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে অনেক ভিসা রিফিউজ করাও হচ্ছে। তো এইগুলা আমাদের কমিউনিটির জন্য, স্পেশালি বাংলাদেশি আমেরিকান হিসেবে আমরা খুব ভালোভাবে দেখছি না। হোপফুলি এইটার সুন্দর একটা সমাধানে অ্যাডমিনিস্ট্রেশন আসবেন এবং যারা আসলেই লিগালি লফুলি যারা অ্যাপ্লাই করেছেন, যারা পাওয়ার যোগ্য বা যারা পেতে পারেন তাদেরকে দেয়া হোক, এইটাই আমরা আশা রাখি। দক্ষিণ এশীয়দের জন্য এই নীতিগুলোর সম্ভাব্য প্রভাব কি হতে পারে? দক্ষিণ এশীয়দের জন্য প্রভাব তো ডেফিনেটলি, যেটা আমি বললাম যে এটার একটা ইকোনমিক্যাল ইম্প্যাক্ট আমাদের আছে, কিন্তু আমাদের সেই সাথে সাথে খেয়াল রাখতে হবে যে আমরা যেমন একজন লোকের কেসটা আমি স্টাডি করে দেখেছি, ওনাকে নিউ ইয়র্ক এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত। সো ওনার পাঠিয়ে দেওয়া হয়েছে ওই কারণে যে ওনার নামে একটা অসঙ্গতি পাওয়া গেছে। ওনার ফিঙ্গারপ্রিন্ট মারার পরে ওনার 2 নাম আসছে একই ফিঙ্গারপ্রিন্ট থেকে। সো সেইটা আমরা ধারণা করছি বা বিভিন্ন এই যে আইনজ্ঞ যারা আছেন, আমি যাদেরকে চিনি তাদের সাথে কথা বলে আমরা এই যে উপসংহারে আসলাম যে উনি সম্ভবত কোনো একটা যে কোনো ধরনের ক্রাইটেরিয়া একটা ভিসায় এসেছেন, ওনার নাম একটা ছিল, পরবর্তীতে আমেরিকাতে কিন্তু নাম চেঞ্জ করা যায়, সিটিজেন হইলে আপনি পুরো নাম চেঞ্জ করতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনাকে একটা ফর্ম দেওয়া হয়, ফর্মে একটা কলাম থাকে, এখানে আপনি দিতে হবে যে আপনি পূর্ববর্তী নাম কী ছিল এবং পরবর্তী নাম আপনি কী নিচ্ছেন। আচ্ছা, এইটা নাম চেঞ্জ না করলেও আপনাকে একটা খুব, এটা কমন প্রশ্ন, এটা সব ফর্মেই থাকে যে আপনি এর আগে কোনো দ্বিতীয় নাম ব্যবহার করেছেন কিনা। আচ্ছা। সো অনেকে এইটা অজ্ঞতার কারণে হোক বা এইটা খুবই গুরুত্ব না দিয়ে হোক, এটা স্কিপ করে যান। সো আমার মনে হয় উনি ওই ফাঁদে পড়েছেন। আইনিভাবে ওরা কিন্তু ঠিক, আপনি যদি ওই নামটা না দেন আর ফিঙ্গারপ্রিন্টে আপনার নাম 2টা পাওয়া যায়, ওরা আপনাকে বের করে দিতে পারে, সেইটাই করেছে। সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের যারা আছেন সাউথ ইস্ট এশিয়ার, আমাদের কমিউনিটির যারা আছেন বা যে কোনো কমিউনিটির, আপনারা আইনিভাবে স্পেশালি এখনকার সময়ে কোনো ফর্ম যখন ফিল আউট করবেন, সেই জিনিসগুলো মাথায় রাখবেন। ছোট ছোট যে গ্যাপগুলো আছে যেগুলো আগে স্কিপ করতেন অনেকে, স্কিপ করবেন না। এবং ওই যে যারা যেমন ডাক্তার না হয়েও অনেক সময় অনেকে পরামর্শ দেন যে এটা করেন এটা করেন, এই ধরনের কোনো পরামর্শ আমরা না নিই, সেটা ভালো। একদম ডিরেক্ট অ্যাটর্নির কাছ থেকে আমরা ডিরেক্ট পরামর্শ অ্যাটর্নির নেব। কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা আগাই। আচ্ছা, চমৎকার। ভাইয়া, আপনি বেশ অভিজ্ঞ একজন মানুষ, আপনার অভিজ্ঞতা থেকে আসলে শুনতে চাইবো যে অভিবাসন যারা আসলে ব্যবস্থার সাথে সংযুক্ত, তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? অভিবাসন ব্যবসার সাথে যারা জড়িত, হ্যাঁ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো ওই যে যেটা বললেন বিস্তার জটিলতা। এখন স্পেশালি আমি যদি যুক্তরাষ্ট্রের কথা বলি, আগে যেইভাবে আমি প্রিটি শিওর যে যেইভাবে স্মুথলি ভিসা হতো এইভাবে হচ্ছে না। তো সেই ক্ষেত্রেই সমান জিনিসই আমি তাদেরকে বলবো যে কাগজপত্র এবং ডকুমেন্টের দিক থেকে পুঙ্খানুপুঙ্খরূপে যেই ডকুমেন্টগুলো আছে, যেমন আপনাকে ভিসা রিফিউজ যে কেউ করতেই পারে, কিন্তু আইনিভাবে যদি আপনি শক্ত থাকেন, আপনার কাগজপত্রে যেইগুলা রিকোয়ারমেন্ট আছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার সার্টিফিকেট, আপনার যেগুলা দেওয়ার কথা এইগুলো যদি দেন, আপনি আপিল করলেও আপনি শক্ত অবস্থানে আছেন। কিন্তু আপনি যদি মনে করেন যে এইগুলা খুব একটা খেয়াল হয় না, দিস ইজ নট দ্য রাইট টাইম টু ডু দ্যাট। একদম। একই সাথে যদি অভিবাসীদের চ্যালেঞ্জের কথা বলি, তাদের কি ধরনের প্রস্তুতি নিয়ে থাকতে হবে সেখানে? সেখানে তো অভিবাসীদের তো ওই যে যেটা বললাম যে অনেক আইন আছে, যেমন কিছু কিছু আইনে আছে যে আপনি কোন ভিসায় গেলেন, যাওয়ার পরে আপনি কাজ করতে পারবেন কিনা না। যেমন পলিটিক্যাল অ্যাসাইলামের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি কোন ভিসা থেকে কোন ভিসায় ডাইভার্ট হতে চাচ্ছেন, ওইখানে আপনার প্রতিবন্ধকতা কি। অনেকেই আমরা এইগুলা জানি না এবং আমরা চেষ্টা করি যে আমাদের ভিসার ক্রাইটেরিয়া চেঞ্জ করার। সেই ক্ষেত্রে আপনি পলিটিক্যাল অ্যাসাইলামে এসেছেন না, আপনি ইমিগ্রান্ট ভিসায় এসেছেন, অথবা আপনার ওয়ার্ক পারমিট না থাকলে আপনি কাজে যাবেন কিনা। আমি প্রায়শই আমার কমিউনিটি লোকদের প্রত্যেকদেরকে যারা স্টুডেন্ট বিষয়ে এসেছেন তাদেরকে আমি ওয়ার্ন করি যে আপনারা খুবই কেয়ারফুল থাকবেন। আপনার ভিসার ক্রাইটেরিয়া, আপনার কত ঘন্টা কাজের সুযোগ দেয়া হয়েছে, এগুলা বাংলাদেশ থেকে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যান এবং যাওয়ার পরেও আপনার ওই আওয়ারের ভিতরেই আপনারা থাকেন, আপনারা সমস্যায় পড়বেন। আচ্ছা,
এই বিষয়গুলো আসলে খুব সুন্দরভাবে আপনি তুলে এনেছেন এবং এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা প্রত্যেকের জন্যই জরুরি, যারা দেশের বাইরে যেতে চায় বা প্রস্তুতি নিচ্ছে, মানসিকভাবে তৈরি হচ্ছে, তাদের সকলের জন্য। অনেক কিছু নিয়ে আপনি কাজ করছেন, একই সাথে একজন সচেতন মানুষ আপনি। দেশে এবং দেশের বাইরে আপনার যে কন্ট্রিবিউশন সেটা আসলে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সেটা আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমরা আপনাকে দেখে মুগ্ধ হই যে এত কাজ করছেন। এই যে এত কাজ করার পিছনে হয় কি যে পরিবারের একটা সাপোর্ট থাকে, পরিবার থেকে সহযোগিতার জায়গাগুলো কেমন? ডেফিনেটলি ওই জায়গায় তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আমার পরিবার থেকে যথেষ্ট সাপোর্ট, স্পেশালি আমার যারা বাংলাদেশে বা আমেরিকাতেও আমার ফ্যামিলি আছেন। এই সাপোর্টটা না থাকলে আমি আসলে সুমন কবির হতে পারতাম না। ওইখানে আমার মেরুদণ্ড ভেঙে যেত। সো মাঝে মাঝে আমার স্ত্রীকে আমি বলি, উনি যখন এই অনুষ্ঠানটি দেখবেন উনি হয়তো মুচকি মুচকি হাসবেন। উনি প্রায়শই বলি যে উনি আমার ক্ষেত্রে উনার খুব দৃঢ় একটা বিশ্বাস যে আমি যদি পা বাড়াই এইটা হয়ে যাবে। তো আমি মাঝে মাঝে বলি যে ইউ হ্যাভ টু অপোজ সামটাইম। একদম একদম আমি সবসময় রাইট না, সামটাইমস এইটার এগেইনস্টে কোনো আর্গুমেন্ট নিয়ে আসো। বা উনি মুচকি নিজের মুচকি অবজারভেশনটা শেয়ার করা শেয়ার করে এটাই। সো উনি মুচকি মুচকি হাসেন। সো ওই জায়গা থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাই, বিদায়ী আমি আগাতে পারছি। কারণ ওই যে একটা কথা আছে না, অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর। এটা দারুণ সুন্দর একটা ব্যাপার যে আপনার পার্টনার আপনাকে এত মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারছে বা আস্থা রাখতে পারছে। এটার জন্য আমার মনে হয় যে পারিবারিক জায়গাটায়ও আপনি খুব সুন্দরভাবে নিজেকে গঠনমূলক জায়গা থেকে আসলে বের করে এনেছেন, জন্য এটা হচ্ছে। এই যে সুন্দর সুন্দর বিষয়গুলোর মধ্যে একটু পরবর্তী প্রজন্মের কথা জিজ্ঞেস করি যে ওরা আসলে দেশে নাকি দেশের বাইরে কোন জায়গাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে? এখনকার প্রজন্ম যারা এক একজনের পারসেপশন এক এক রকম। আমি একটা কথা বলতে পারি যে গত কয়েক বছর আমার একজন টিচার ছিলেন, খুবই ফেভারিট সবার থাকে। আমি বলবো আমার টিচার, উনি আমাকে বলতেন যে আমাকে স্যার না ডেকে ভাই বলার জন্য। আচ্ছা। সো আমি যখন আমেরিকাতে যাই উনি খুবই আহত হন এবং উনি বলেন যে সুমন কবির, তোমরা চলে যাচ্ছ, তোমাদের মতো মেধাবী ছাত্ররা আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, আমাদের অনেক ক্ষতি হচ্ছে। সো ওই সমান ব্যক্তি 3 থেকে 4 বছর আগে কোনো একটা ব্যাপারে ওনার সাথে কথা হচ্ছিল। সো উনি বললেন যে এখন আমি তোমাকে থাকলে বলতাম তুমি বিদেশে চলে যাও, কারণ আমাদের দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সৎ ভালোভাবে থাকার একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আমাদের পারিপার্শ্বিকতা এমন। সো সেই ক্ষেত্রে আমি জানি না এখনকার ইউথরা কি চিন্তা করে, বাট একটা জিনিস আমি খুবই প্রাউডলি প্রায়শই বলে থাকি যে আমাদের ছেলেরা দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমেরিকার বড় বড় কোম্পানির জন্য ফ্রিল্যান্সিং কাজ করছে। আমরা যে এখন আমাদের ছেলেদেরকে এই যে আগের যে গল্প শুনিয়ে ঘুমিয়ে পড়ানোর দিন শেষ, ওরা বুঝে গ্লোবালি ওরা কাজ করতেছে, ওরা বুঝে ভালো কোনটা খারাপ কোনটা, এবং তারা কিন্তু প্রিপেয়ার্ড, ওইখানে গিয়েও কিন্তু তাদের লাইফটা ইজি। আমি আমার কোম্পানির জন্য, এই দেশের অনেক ইয়াং ছেলেরা আছে তারা আমার কোম্পানির ওয়েবসাইটের জন্য কাজ করে এবং আমি প্রেফার করি তাদেরকে দিয়ে, আমি যাতে তারা উৎসাহ পায়। এবং তাদের সাথে কথা বলেই আমি জানতে পারলাম যে তারা শুধু না আমি সুমন কবির একটা বাংলাদেশের ছোট্ট একটা কোম্পানি চালাই, তারা আমেরিকার অনেক বড় বড় কোম্পানির জন্য এই ধরনের ফ্রিল্যান্সিং কাজ করছে, গর্বে বুকটা ভরে যায়। সো এইখানে বসে থেকে যদি তারা ওইখানে রিমোটলি কাজ করতে পারে, আমার মনে হয় আমরা ওই যেটা বললাম, আমি প্রায়শই বলে থাকি, যেমন ভিয়েতনাম, চায়না, ফিলিপিনে আমি ঘুরে এসেছি। তো এখানে অনেক ইয়াং ছেলেদেরকে দেখেছি যারা ভ্রমণ করছে এবং ফ্রিল্যান্সিং করছে, ভালো রোজগারও করছে এবং সে বিশ্বের কোন জায়গায় আছে সেটা কোনো ব্যাপার না তার জন্য। এটা আসলে চমৎকার। আসলে মানুষের চিন্তার জায়গাটা যে দিনে দিনে উন্মুক্ত হচ্ছে এবং সেই জায়গাটা আরও বিস্তৃতি লাভ করছে, এটি তার প্রমাণ। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আপনি সন্তান হিসেবেও যে আসলে কতখানি ভালো সেটা আসলে আপনার যে চ্যারিটি ফার্ম, যেটা শহীদ নেসা হোম কেয়ার, এটার নাম শুনলেই বোঝা যায়। খুব সম্ভবত এটা আপনার বাবা এবং মায়ের নামে। জি, এই যে শহীদ নেসা হোম কেয়ার, এই ব্যবসা প্রতিষ্ঠানটাও আমার বাবা মায়ের নামে, এবং আপনি যেটা রেফার করছেন যে শহীদ নেসা চ্যারিটেবল ট্রাস্ট, ওইটাও আমার বাবা এবং মায়ের নামে। এবং গতবার যখন আমি আরটিভিতে আসি, এবং এই ফাঁকে আমি বলেই দিই, আরটিভি পরিবারের আতিথ্যতা আমি আসলে কখনো বলবো না। আমি আমার বিদেশে যাওয়ার পরে আমি সবার সাথে এই ব্যাপারে কথা বলেছি, এবং এই যে দেশে মাটির টানের সাথে আমার পরিবারের সবার সাথে আরটিভি এখন যুক্ত হয়ে গেছে। তো কোনো অনুষ্ঠান থাকুক আর না থাকুক, আমি ঢাকায় আসলে একবার আরটিভিতে ওঠার মতো একটা মন মানসিকতা আমার তৈরি হয়ে গেছে। আমার ওই যে বাবার মায়ের নামে আমরা যে চ্যারিটেবল ট্রাস্টটি আমরা গঠন করেছি আমাদের পরিবারের পক্ষ থেকে, আমরা 11 ভাই বোনের পরিবার। সো আমরা 11 ভাই বোন মিলে আমাদের পরিবারের পক্ষ থেকে শহীদ নেসা চ্যারিটেবল ট্রাস্ট আমরা
একটি গঠন করেছি, যেটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হচ্ছে আমি, আমার বাকি সব ভাইয়েরা হচ্ছেন ট্রাস্টি। আমরা 4 ভাই এইবার বাংলাদেশে যাই, যারা আমরা 4 জনই প্রবাসী আছেন, 2 জন তো বাংলাদেশে আছেন। সো ওই শহীদ নেসা চ্যারিটেবল ট্রাস্ট থেকে আমাদের ধর্মীয় দিক থেকে আমি বিশ্বাস করি যে আমরা আমার বাবা মায়ের নামে সমাজের ভালো কোনো কাজে যদি আমরা অর্থ ব্যয় করি, ইনশাল্লাহ হিয়ার আফটার তারা, আমার বাবা নাই, ওনার কবরের সওয়াব পৌঁছাবে এবং আমরা এর যা যা দুনিয়াতে এবং আখিরাতে পাবো। সো সেই জন্য আমরা এই চ্যারিটেবল ট্রাস্টটি গঠন করি এবং সমাজের ভালো কাজে আমরা এই ট্রাস্ট থেকে অংশগ্রহণ করতে চাই সর্বক্ষেত্রে। ভালো কাজের এই ধারা অব্যাহত থাকুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে চলে এসেছি একদমই শেষ পর্যায়ে, যদি আরটিভি দর্শকদেরকে আপনি কিছু বলতে চান। আরটিভির দর্শকদের উদ্দেশ্যে, আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। আরটিভিকে অসংখ্য ধন্যবাদ, মাসুক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যেই কথাটি প্রায়শই বলে থাকি, আপনারা বাংলাদেশে বা বাংলাদেশে যারা বিদেশে আছেন, আসুন আমরা দেশপ্রেমের চাষ করি। দেশপ্রেমের চাষ করলে আমরা কখনো পিছিয়ে থাকবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, গতবার যখন সুমন কবির ভাইয়া এসেছিলেন, উনি গতবারও বলেছিলেন দেশপ্রেমের আবাধক। কথাটা আমার কাছে এত ভালো লেগেছে এবং গত একটি বছরই কিন্তু আমাকে ভাবিয়েছে। আজকে আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের মিশিগানের সফল ব্যবসায়ী উদ্যোক্তা সুমন কবিরের সাথে, যিনি স্বপ্ন দেখেন উজ্জ্বল এক বাংলাদেশের। প্রবাসে পরবাসের অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই। আসছে সপ্তাহে আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।